এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023-এর সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে
সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আজকের পর্বের বিষয় বীজ শোধনের নানান পদ্ধতি এবং তার উপকারিতা। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন উত্তম কুমার রায়চৌধুরী, প্রাক্তন রাজ্য উদ্ভিদ রোগ তত্ত্ববিদ, পশ্চিমবঙ্গ সরকার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। আমরা শ্রোতা বন্ধুকে একটু জানিয়ে রাখি যে বীজ শোধনের এই যে নানান পদ্ধতি, এটা কিন্তু অনেক বড়, তাই আমরা একটা এপিসোডে এটা শেষ করতে পারবো না। আর সেই জন্য আমরা কিন্তু পরপর দুটো এপিসোডে এটাকে আমরা কৃষক বন্ধু এবং আমাদের শ্রোতা বন্ধুর কাছে আমরা তুলে ধরবো। হ্যাঁ, কারণ বীজ শোধন যদি পুরোপুরি আমাদের জানতে হয় তাহলে কিন্তু আমাদের এই অল্প সময়ের মধ্যে এই পরিসরে কিন্তু করাটা সম্ভব না। তো আমরা একদম শুরুতেই আপনার থেকে একটু জানতে চাইবো যে এই বীজ শোধন সেটা কি? হ্যাঁ, বীজ শোধনটা অ্যাকচুয়ালি আমরা বলি যে এটা একটা আমাদের স্লোগান,
যেমন শিশু রক্ষায় টিকাকরণ আর ফসল রক্ষায় বীজ শোধন। আচ্ছা। বীজ শোধনের দ্বারা রোগ পোকার আক্রমণের হাত থেকে ফসলকে অনেকাংশে রক্ষা করা যায়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষি বিভাগ কর্তৃক এই স্লোগানের মধ্যে দিয়ে কৃষক বন্ধুদের অবশ্যই করণীয় দিকগুলো ব্যাপকভাবে প্রচার করা চলছে। জনসংখ্যা বৃদ্ধি মাথায় রেখে আগামী দিনে উৎপাদনশীলতা বাড়ানো যেমন লক্ষ্য, ঠিক তেমনিভাবেই উৎপাদিত ফসল সুস্থির ও সুনিশ্চিতভাবে চাষ করানোর জন্যই এই বীজ শোধন নিয়ে প্রচার চলছে। আচ্ছা। সারা দেশে তথা এই রাজ্যের নিরিখে প্রায় 8 থেকে 10% হারে ফসল উৎপাদন নষ্ট হয় এই রোগ এবং পোকা দুটোরই আক্রমণে। তো বীজ শোধনের মাধ্যমে সুস্থ ফসল উৎপাদন করে এই ক্ষতিটাকে পুরোপুরি না হলেও আমরা অনেকাংশে কমিয়ে আনতে পারি। আচ্ছা। তো এর দ্বারা রাজ্যে মজুদ ভাণ্ডার, শস্য ভাণ্ডার যেটা, সেটাও সুদৃঢ় হবে এবং এখন চাষ প্রক্রিয়ায় বীজ শোধনের দ্বারা রোগ পোকা দমনের ওপর সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। আচ্ছা। তো আমরা এই বীজ শোধন কেন করব আপনি বললেন, তো যদি বিশদে একটু বলেন যে আমরা কেন এই বীজ শোধন করব। বীজ শোধন করতে গেলে আমাদের প্রথমেই 3টে মৌলিক কারণ দেখতে হবে। এই 3টে কারণে আমরা বীজ শোধন করছি, সেটা একটু আলোচনা করলে বুঝতে পারবেন। যেমন প্রথমেই বলি, 3টের মধ্যে প্রথমটা যে বীজের ওপরের স্তরে বা বীজাবরণে লেগে থাকা রোগ জীবাণু দ্বারা কিছু রোগ সৃষ্টি হয়। যেমন রোগগুলোর নাম জানি, যেমন ভুসো রোগ, মরচে পড়া রোগ, পাতায় দাগ, এছাড়া আরও অনেক রোগ আছে যেগুলোর জীবাণুগুলো এই বীজের ওপরে, বীজাবরণ যেটা বলছি, তার ওপরে লেগে থাকে। তা সেগুলোর জন্য আমাদের নিয়ন্ত্রণ করা অবশ্যই জরুরি এবং সেই জন্যই আমরা বীজ শোধন করব। এটা আমাদের গেল প্রথম কারণ। দ্বিতীয় কারণ, বীজের অভ্যন্তরে যেসব ছত্রাক, ব্যাকটেরিয়া সুপ্ত অবস্থায় থেকে অঙ্কুরিত বীজে, চারায় বা ফসলের রোগ সৃষ্টি করে তাদেরও দমন। মানে তারা ঘুমিয়ে থাকে কিন্তু আবার পরে জেগে উঠে আক্রমণ করে। এই ক্ষেত্রে আরেকটু বলে দিই যে আগেরটা যেমন বীজের ওপরের লেয়ারে থাকতো, বাইরে ওই জীবাণুগুলো, যেটা ধ্বংস করা খুব সহজ ছিল। এটা কিন্তু ভেতরে, খোলার ভেতরে থাকে। এটা একটু কঠিন, এটা বেশ কঠিন, কারণ এখানে আপনার অন্তর্বাহী কিছু ওষুধ দিয়ে আমাদের বীজ শোধনটা করতে হয়। তাহলে ভেতরের যেই রোগ জীবাণু সেগুলো মারা যায়। আর এছাড়া 3 নম্বর যেটা আমি 3টে কারণ বলেছিলাম, সেটা হলো মাটিবাহিত কিছু জীবাণু যারা চারার গোড়া পচন, যেমন ধসা, শিকড় পচন, বীজের ভুসো রোগ, পাতার নিচের অংশ পচন ইত্যাদি ঘটায়। সেই ধরনের রোগ জীবাণু যারা বীজের ভেতরে থাকে বললাম, এবং মাটির মধ্যেও প্রচুর জীবাণু আছে, সেই জীবাণুগুলো যখন আমাদের বীজ আমরা মাঠে বপন করি তখন কিন্তু ওই বীজে গিয়ে আক্রমণ করে। আচ্ছা। তো এই ক্ষেত্রে আমরা 3 নম্বর যেটা, যে ওখানে কিন্তু আমরা ওষুধ দিয়ে যদি আগেই বীজের ওপরে একটা কোটিং দিয়ে রাখি, তাহলে কিন্তু ওই মাটির থেকে যে জীবাণুগুলো আক্রমণ করার কথা তারা কিন্তু ওখানেই মারা যাবে বা আক্রমণ করতে পারবে না। আচ্ছা। তো আমরা তো সুসংহত উপায়ে শস্য রক্ষা আমরা শুনেছি। তো এই সুসংহত উপায়ে শস্য রক্ষায় বীজ শোধনের ভূমিকা যদি একটু বলেন। হ্যাঁ, এর ভূমিকা অবশ্যই আছে এবং বড় ভূমিকা। যদি বলি সুসংহত উপায়ে শস্য রক্ষা, সেখানে যদি মেজর একটা উপাদান হয় সেটা হলো এই বীজ শোধন। কারণ কোনো ফসল লাগানোর আগে আমরা বীজটাকেই যদি সুস্থ না রাখি, তাহলে আমাদের পুরো চাষের প্রক্রিয়াটাই নষ্ট হয়ে যায়। বিভিন্ন পর্যায়ে গিয়ে গাছ কিন্তু বিভিন্ন রকম রোগের কবলে পড়ে। সেই জন্য সুসংহত উপায়ের মধ্যে প্রধান একটা অস্ত্র বলা যায় এই বীজ শোধন। আচ্ছা। তো বীজ শোধন করার জন্য তো আমরা ছত্রাকনাশক এবং জীবাণুনাশক এগুলো সবই প্রয়োগ করছি আর কি। প্রয়োগ বিধি যদি একটু বলেন। প্রয়োগ বিধি, ভালো প্রশ্ন করেছেন। বীজ শোধনের জন্য ছত্রাকনাশক জীবাণুর চরিত্র বুঝে দিতে হবে। সেটাকে দুভাগে আমরা ভাগ করি। একটা হলো স্পর্শজনিত আর একটা হলো অন্তর্বাহী ছত্রাকনাশক। আচ্ছা। স্পর্শজনিত মানে সোজা বোঝা যাচ্ছে যে আমি যেই ওষুধটা দেবো সোজা গিয়ে আমার শত্রু জীবাণুর গায়ে পড়বে এবং ওখানেই শত্রু জীবাণুটাকে মেরে দেবে। কিন্তু যেটা বললাম বীজের ভেতরে যদি থাকে বা মাটির মধ্যে রয়ে গেছে অনেক জীবাণু, তাকে মারতে গেলে কিন্তু অন্তর্বাহী ছত্রাকনাশক
ব্যবহার করাই ভালো। একদম ঠিক। তা নাহলে আপনি মারতে পারবেন না, ভেতরের জীবাণুগুলো রয়ে যাবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের একটু বুঝে জায়গাটা আমাদের, যে ওই জীবাণুটা কি চরিত্র, সে কি ওই স্পর্শজনিত না অন্তর্বাহী, জীবাণুও তাই, আচ্ছা। সেইভাবে আমাদের ওষুধ নির্বাচন করতে হবে। তো এই যে আপনি স্পর্শজনিত ছত্রাকনাশক বলছেন, হ্যাঁ, এই সম্পর্কে যদি একটু খুলে বলেন। স্পর্শজনিত ছত্রাকনাশক কি হয়, যেটা বলছিলাম, যে বীজের খোসা বা বীজের সংস্পর্শে থাকা জীবাণুর নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। এরা যেমন বীজকে বাইরে থেকে রক্ষা করে, তেমনি বীজের নিকটস্থ চারপাশের মাটির রোগ জীবাণুকেও ধ্বংস করে আচ্ছা, বা সংক্রামিত হতে দেয় না। আচ্ছা। এটা আমরা ওই যে কারণগুলোর সময় একটু বলে এসেছি, হুম, যে বীজের গায়ে যেগুলো লেগে থাকবে, যাকে আমরা সোজাসুজি এই ওষুধগুলো দিতে পারবো, এবং এই ওষুধগুলো কিন্তু অন্তর্বাহী না, হ্যাঁ, স্পর্শজনিত। হ্যাঁ, এবং জীবাণুগুলোও তাই। হুম। তো সেক্ষেত্রে আমাদের মারতে সুবিধা হবে। স্পর্শজনিত তো বললেন, এবারে আরেকটা আপনি যেটা বলছিলেন যে অন্তর্বাহী। অন্তর্বাহী, হুম, অন্তর্বাহীর ক্ষেত্রে, বা যেটাকে আমরা অন্তর্বাহী বা বিশোষক ছত্রাকনাশক বলি, হুম, সেটা কি করে, বীজের ভেতরে ঢুকে যায়, ঢুকে গিয়ে অন্তর্নিহিত যেই রোগ জীবাণু থাকে, সেই জীবাণুকে গিয়ে এই অন্তর্বাহী বা বিশোষক ছত্রাকনাশক ধ্বংস করে। বীজ এবং পরবর্তীকালে চারাকে রোগ সংক্রমণ থেকে রক্ষা করতেও এবং বৃদ্ধিতেও সাহায্য করে। অর্থাৎ শুধু বীজ না, বীজের পরবর্তীকালে যেই চারাটা থাকে, হুম। সেটাকেও কিন্তু এই অন্তর্বাহী ওষুধ রক্ষা করতে পারে। তো এই যে আপনি বলছেন যে অন্তর্বাহী কিংবা স্পর্শজনিত, হ্যাঁ, তো এখানে তো জীবাণুনাশক ব্যবহার হ্যাঁ, করা একদম, হচ্ছে। একদম। তো কোন কোন ধরনের জীবাণুনাশক, তার নাম কি যদি একটু বলেন? নাম যেমন আমরা প্রথমেই বলি, যে আমরা আজকে যে আলোচনা ওষুধগুলোর নাম বলবো, হুম, সেগুলো কিন্তু রাসায়নিক নাম, এটা নয় যে কোনো কোম্পানির নাম। আচ্ছা। সুতরাং দোকানে যখনই আমাদের কৃষক ভাইরা যাবেন, হুম, অবশ্যই লেবেল দেখবেন, আচ্ছা, এবং এই লেবেল দেখলে ওখানেই সব থাকে। সেখানে আপনারা বুঝতে পারবেন যে এই ওষুধটা আমি যেই নাম বলছি, হুম, সেটার কি নাম, কোম্পানির নাম আলাদা, হুম, রাসায়নিকটা একই। হুম, তো এরকম বেশ কিছু আছে, আমাদের কৃষক ভাইরা জানেনও, ক্যাপ্টান, ম্যাঙ্কোজেব, ম্যানেব, থাইরাম ইত্যাদি, এরকম বিভিন্ন ধরনের আরও অনেক আছে, আমি কয়েকটার নাম বললাম। হুম। এরা হলো স্পর্শজনিত ওষুধ। আচ্ছা, এই যে রোগ এবং এই যে ছত্রাক, এই যে দুটো আপনি আলাদা আলাদা বললেন, একটা হলো যে অন্তর্বাহী এবং একটা হলো স্পর্শজনিত। স্পর্শজনিত, তো ওই স্পর্শজনিতর পর যদি আপনি একটু অন্তর্বাহী ছত্রাকনাশকের নাম বলেন। হ্যাঁ, এইটাই ঠিক বললেন, যে মজার ব্যাপার, যে এই ছত্রাক হুম, বা আমাদের শত্রু জীবাণু, হুম, এরাও কিন্তু ওই একই, কোনোটা স্পর্শজনিত আক্রমণ করে, কোনোটা অন্তর্বাহী হিসেবে আক্রমণ করে, হুম, এবং বললাম সেই অনুযায়ী আমরা ওষুধ নির্বাচন করি। হুম, তো আমরা যেটা বললাম আগে, যে স্পর্শজনিত, এবার তাহলে ছত্রাকনাশক যেটা অন্তর্বাহী, হুম, তারও বেশ কিছু নাম আমি বলছি, কিন্তু আমাদের কৃষক ভাইরা হয়তো এগুলো ব্যবহার করেন, তাও আরেকবার জেনে রাখা ভালো। হুম, যেমন অন্তর্বাহী হিসেবে কার্বক্সিন, হুম, মেটালেক্সিল, কার্বেন্ডাজিম, অ্যাজক্সিস্ট্রবিন, ট্রাইফ্লক্সিস্ট্রবিন, টেবুকোনাজল হুম, ইত্যাদি, এবং আরও এখন নতুন নতুন আরও কিছু আসছে। তো এইগুলো হলো ভেতরে ঢুকে গিয়ে জীবাণুটাকে ধ্বংস করে। তো এই ওষুধগুলো আমরা সবসময় ব্যবহার করি যে ওই রোগের চরিত্র বুঝে। এরাও বীজ এবং মাটির, ওই আগেরটাও যেমন ছিল, বীজের ভেতরে ঢুকে যেমন শত্রু জীবাণুকে মারছে, হুম। মাটির মধ্যেও বীজের চারপাশে একটা গার্ড দিয়ে রাখে, আচ্ছা, আচ্ছা। সেটা অন্তর্বাহী। তো এই দুটো ক্ষেত্রেই কাজ করে। এবার এই একই ওষুধ, বেশ কিছু ওষুধ, সবকটা না হলে, এগুলো যেমন আমরা শুধু বীজ শোধনের জন্য নাম বলছি, হুম, কিন্তু এই একই ওষুধ আমরা গাছ বড় হয়ে যাওয়ার পরেও যখন রোগ হয়, তখন আমরা এই ওষুধ অনেকগুলোই ব্যবহার করি। তো মানে এই ওষুধগুলো কি স্পেসিফিক কোনো রোগের জন্য ব্যবহার হয়? হ্যাঁ, কোনো স্পেসিফিক রোগের জন্য, যার জন্য আমরা বীজ শোধনও সেইভাবেই করব। আর একটা হতে পারে, ধরুন অনেক সময় আমি যেটা বললাম ওইটা দোকানে অ্যাভেলেবেল নেই, আচ্ছা, আচ্ছা। সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতেই পারেন, অপশন। অপশান। আচ্ছা। আবার যখন গাছে রোগ হয়ে যায় হুম। ফসলে, তখন আমরা বলি ঘুরিয়ে ফিরিয়ে দিন, কিন্তু বীজ শোধনের ক্ষেত্রে সেই ব্যাপারটা নেই, কারণ একটা দিয়ে আমার কাজ হয়ে যায়। হুম, হুম, আর এছাড়া আর একটা এর মধ্যে বলা দরকার ছিল,
এই যে অন্তর্বাহী ছত্রাকনাশক, হুম তার সঙ্গে এই যে এতগুলো তো আমরা রাসায়নিকের কথা বললাম, হুম হুম কিন্তু আমাদের জানা আছে কিছু জীবাণু ঘটিত আমাদের বন্ধু জীবাণু, আচ্ছা আচ্ছা সেইগুলো অবশ্যই আমরা ব্যবহার করব যদি বুঝি যে এই এলাকায় আমার এই রোগগুলো কম হয়। তো সেই অনুযায়ী আগে আমরা জীবাণু ঘটিত এই কারণে দেবো, পরিবেশকে আমার বাঁচাতে হবে। সেটা কি একসঙ্গে দুটোই দেওয়া যেতে পারে, মানে রাসায়নিক এবং জীবাণু? সেটা না দেওয়াই ভালো। আচ্ছা দু একটার ক্ষেত্রে করা যায়, যেমন ম্যাঙ্কোজেব বললাম, হুম ম্যাঙ্কোজেব কিন্তু ওই জীবাণুর সঙ্গে একসঙ্গে দেওয়া যায়, অসুবিধা হয় না। কিন্তু অন্য ওষুধগুলোতে সেই কাজ হবে না, তখন কি হবে, জীবাণুটা মরে যাবে। আচ্ছা সুতরাং ওইভাবে না দিয়ে জীবাণু দিয়েও আমরা করতে পারি, কারণ এই জীবাণুটা ওই শত্রু জীবাণুকে নষ্ট করে দেবে বা খেয়ে ফেলবে। সেইভাবে একটা আমরা করতে পারি, যেমন ট্রাইকোডার্মা, হুম তারপরে সুইডোমোনাস, হুম এই ধরনের আমাদের বন্ধু জীবাণু আছে যারা ওই শত্রুদের মারে। তো এই যে জীবাণুনাশক, হ্যাঁ এইগুলো যে কৃষক বন্ধুরা প্রয়োগ করবেন, হ্যাঁ হ্যাঁ সেই পদ্ধতি যদি একটু বলেন যে কোন কোন পদ্ধতিতে কৃষক বন্ধুরা এই বীজ শোধন করবেন? হ্যাঁ হ্যাঁ ঠিক, ভালো প্রশ্ন। কেননা পদ্ধতি না জানলে আপনি কি করে বীজ শোধন করবেন? হ্যাঁ, শুধু ওষুধ নিলাম কিন্তু না, আমরা ব্যবহার পদ্ধতি না জানলে তো পদ্ধতি কিছু করতে জানলাম পারবো না, না। পদ্ধতিটা অবশ্যই জানতে হবে। হুম, যেমন আমি প্রথম পদ্ধতি বলছি, শুষ্ক বীজ শোধন পদ্ধতি। আচ্ছা শুষ্কতে কি হয়, জমিতে আমরা যখন সরাসরি বীজ বপন বা শুষ্ক বীজতলায়, এটা বিশেষ করে ধানের ক্ষেত্রে, হুম বীজ বোনার ক্ষেত্রে এই পদ্ধতি বিশেষ উপযোগী। আচ্ছা, সব রকমের ধান? সব জায়গায় যেখানে আমরা শুষ্ক অবস্থায় করব। হুম কিন্তু যদি আমার বীজতলায় জলে থাকে সেখানে এটা চলবে না। তো সুতরাং এরপরে আমরা যেটা করব, পদ্ধতিটা নির্দিষ্ট পরিমাণ উপযুক্ত জীবাণুনাশক সিড ড্রেসার বা যা কোনো পাত্রের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, আচ্ছা ওষুধ এবং বীজ, হুম সে পরিমাণটা আমি বলবো। আর খালি হাতে এই বিষ কখনোই মাখাবেন না, কারণ খালি হাতে কখনো না কখনো আমরা মুখে হাত দিই, চোখে মুখে লেগে যেতে পারে। চোখে মুখে লেগে যেতে পারে, বিভিন্নভাবে শরীরের ক্ষতি হতে পারে। হুম, সুতরাং একটু সাবধান হতেই হবে। বীজ শোধনের সময়? হ্যাঁ, এরপর এই শোধন করা বীজ কিছুদিন রাখার পরে বপন করা যায়, মানে এই নয় যে কালকেই করতে হবে, কাল আচ্ছা। করতে পারি, কিন্তু ওটা আমি 5 দিন রেখেও করতে পারি। উদাহরণস্বরূপ এই পদ্ধতিতে যেমন 1 কেজি বীজে, হুম শুকনো ধান যদি হয়, ধানে আমরা করছি ধরুন, তাহলে বীজে 2.5 গ্রাম থাইরাম 50%, হুম এই রকম ওষুধ আছে থাইরাম, যেটা আপনি ব্যবহার করতে পারেন 2.5 গ্রাম। হুম আবার 1 কেজি বীজে ম্যাঙ্কোজেব 75%, সেটাও আপনি 2.5 গ্রাম হিসেবে মিশিয়ে ব্যবহার করতে পারেন। হুম এর ফলে কিন্তু আপনার ওই বীজের ওপরে যে ক্ষতিগুলো, জীবাণু, সেগুলোকে মেরে দেবে। আচ্ছা এর জন্য প্রথমে শুকনো বীজের সঙ্গে সামান্য জল ছিটিয়ে বীজটাকে সিক্ত করতে হবে এই ক্ষেত্রে? হ্যাঁ, হুম, কেননা নাহলে তো ওই গিয়ে মানে বীজের গায়ে আটকাবে না আমার যে ওষুধটা, সেক্ষেত্রে দিলে আমরা ওই ওষুধটা দিয়ে মাখিয়ে নিলাম। এরপরে বস্তা বা টিনের পাত্রের মধ্যে বীজ ধান ও প্রয়োজনীয় মাত্রায় জীবাণুনাশক একসঙ্গে আমরা মিশিয়ে নিলাম। আচ্ছা আমন মরশুমে শুকনো বীজতলায় বা সরাসরি মূল জমিতে বীজ বোনার আগে এই পদ্ধতিতে বীজ শোধন করা হয়। আর একটা হলো, সেটা হলো ভেজা বীজ শোধন আচ্ছা, বা সিক্ত বীজ শোধন পদ্ধতি, জলের সাহায্যে? জলের সাহায্যে। আচ্ছা তাতে অনেক সুবিধাও আছে। হুম আগেরটা যেমন কিছু নির্দিষ্ট ওই রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, হুম এটার ক্ষেত্রে যেমন বীজতলায় আমরা অনেক সময় ধান অঙ্কুরিত করে হুম তারপরে বপন করি, সেক্ষেত্রে এটা খুব উপযোগী। আচ্ছা আর এই পদ্ধতিতে উপযুক্ত পরিমাণে জীবাণুনাশকের জলীয় মিশ্রণকে বীজের সঙ্গে মিশিয়ে হুম 8 থেকে 10 ঘন্টা মিনিমাম, মানে কমসে কম ভিজিয়ে রাখতে হবে? ভিজিয়ে রাখবো, হুম এবং সেটা পরের দিন বা তারপরে আমরা ব্যবহার করতে পারি। আর এই বীজটাকে ভিজিয়ে রেখে তারপরে ছেঁকে নিয়ে আমরা যেটা করব, ছায়াতে শুকিয়ে নেব, আচ্ছা, মানে গায়ে জলটা থাকবে না? থাকবে না, হ্যাঁ, বা অঙ্কুরিত করার ব্যবস্থাও করতে হবে। এবার একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, ধানের ক্ষেত্রে আমি বলছি, হুম যে 1.5 লিটার জল লাগবে কিন্তু 1 কেজি বীজের জন্য। আচ্ছা, এটা খুব মানে সাবধানে মাথায় রেখে করতে হবে, পরিমাপটা ঠিকঠাক দিতে হবে। হ্যাঁ, কারণ আমরা সাধারণত সবসময় স্প্রে করি বা অন্য যাই করি, 1 লিটার জল নিই, সেই অনুযায়ী ওষুধ দিই।
এখানে এটা 1.5 কিন্তু লিটার 1.5 লিটার 1 কেজি বীজ, এটাই 3টে ব্যাপার আছে, একটা বীজ, একটা জল, একটা ওষুধ। সুতরাং তার পরিমাণটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে যেমন ট্রাইসাইক্লাজোল আমাদের একটা ওষুধ আছে, যেটা ধানের ঝলসা রোগ বিশেষ করে বা আরও কিছু রোগ আছে সেইগুলোকে দমন করে। সেই জন্য আমরা যে বীজ শোধন করব, সেক্ষেত্রে আমরা 2 গ্রাম ট্রাইসাইক্লাজোল ওই 1.5 লিটার জলে মিশিয়ে 1 কেজি বীজ ভিজিয়ে রাখবো। আর কার্বেন্ডাজিম আর একটা ওষুধ আছে আমরা জানি, সেই কার্বেন্ডাজিম ওই 2 গ্রাম আমরা বীজের সঙ্গে 1.5 লিটার জলে মিশিয়ে একসঙ্গে রেখে দেবো, এবং সেটা 8 থেকে 10 ঘন্টা মিনিমাম। তাহলে কি হবে, জলের সঙ্গে এই ওষুধটা বীজের ভেতরে ঢুকে যাবে। শেষমেশ যেটা বীজ শোধনের পর যেটা বললাম, জল ঝরিয়ে শুকিয়ে নিতে জাগ দিতে হবে। শুকনো ঠিক বলা যাবে না, জাগ দিতে হবে। কারণ ধানের ক্ষেত্রে কলাতে গেলে আমার একটু জল লাগবে, মানে সেই জলটা অল্প যেন ভিজে থাকে, অল্প ভেজা। এইভাবেই আমরা দুটো পদ্ধতিতে বীজ শোধন করছি। হ্যাঁ, তো এই একটুখানি আপনাকে বলি যে আপনি বললেন যে শুকনো অবস্থাতে আমরা যেটা বীজ শোধন করছি এবং ভিজে অবস্থাতে বীজ শোধন করছি, এই দুটোতে আলাদা আলাদা জীবাণু হ্যাঁ, অনেক ক্ষেত্রে, কারণ শুকনো অবস্থাটা সাধারণত আমরা অন্তর্বাহী ওষুধ দিই না, স্পর্শজনিত থাকে। হ্যাঁ, স্পর্শজনিত। আর ভিজেটাতে আমরা অন্তর্বাহী হ্যাঁ, ওষুধ কারণ দিচ্ছি। এই জলটা সেই 8-10 ঘন্টা আমরা ভিজিয়ে রাখছি, এই যে ওষুধটা বীজের মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র থাকে, প্রবেশ করছে। হ্যাঁ, যেটা দিয়ে ওই রাসায়নিকের সঙ্গে প্রবেশ করে। কিন্তু আপনি শুকনো বীজে সেটা সেই প্রবেশ করবে না। করার জায়গাটা কম। তো আমাদের তো সময় আজকে শেষ। আজকের পর্ব এখানেই আমাদেরকে শেষ করতে হবে। শ্রোতা বন্ধুদেরকে আমরা একটু জানিয়ে রাখি যে বীজ শোধনের নানান পদ্ধতি এবং তার উপকারিতা এই বিষয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা বীজ শোধন কি বা বীজ শোধন কেন করব বা কোন কোন পদ্ধতিতে করব, কোন কোন রাসায়নিক আমরা ব্যবহার করব, সেই সবগুলো শুনলাম। কিন্তু বীজ শোধনের আরও অনেকটা অংশ বাকি আছে, আরও অনেক কিছু জানার আছে, সেইগুলো আমরা পরবর্তী অংশে শুনবো, পরবর্তী পর্বে শুনবো। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আমাদের ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্বের বিষয় ছিল বীজ শোধনের নানান পদ্ধতি এবং তার উপকারিতা। আর এ বিষয়ে এতক্ষণ আলোচনা করলেন উত্তম কুমার রায়চৌধুরী, প্রাক্তন রাজ্য উদ্ভিদ রোগ তত্ত্ববিদ, পশ্চিমবঙ্গ সরকার। হ্যাঁ, কারণ আমাদের পুরোটা জানা শেষ হলো হয়নি, না। আরও কিছু জানার আছে। সুতরাং আমি কৃষক ভাইদের অনুরোধ করব যে এটা শোনার পরেও কিন্তু পরেরটাও যেন শোনেন, তাহলে আমার জিনিসটা কমপ্লিট হবে, সম্পূর্ণ হবে। এই পর্বে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, কৃষক ভাইদের এবং আপনাকে অবশ্যই। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457260 নম্বরে। আপনারা আমাদের মেলও করতে পারেন radio.ju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর,
সুর রেডিও রেডিও যাদবপুর এগিয়ে চলার সুর রেডিও রেডিও যাদবপুর 90.8 megahertz community radio Jadavpur University